সবাই ভালো আছে, তোমাদের দয়াতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে আবার একটা নিউ ওয়ান শট নিয়ে চলে আসলাম। তো সবার আগে জানিয়ে দিই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু শুরু করব। এখন শুরুতে দেখা যায় কয়েকটা ভার্সিটি স্টুডেন্টস মানে দুষ্টু ছেলেরা, এক কথায় ওরা কিন্তু ভার্সিটি ফিল্ডে দাঁড়িয়ে অনেক আড্ডা দিচ্ছে। এই ইউনহো, দেখ তো ওই মেয়েটার চুলগুলো না একটু বেশি সুন্দর। হ্যাঁ, আমার মনে হয় ওর চুলগুলো আমার অনেক ভালো লেগেছে। আরে সুগা, শুধু চুল, মেয়েটা তো অনেক সুন্দর। এক কাজ কর, তো চুল ভালো লেগেছে কোনো মেয়েকেই পছন্দ করে নে, তার মেয়েটাও তোর হয়ে যাবে। আরে আরে ভালো কথা বললি তো, সত্যি বেশ দারুণ লেগেছে, জোস মেয়েটা। অন্যদিকে জিমি আর ওয়াইন কিন্তু এ ধরনের কথা শুনে অনেকটা রাগ হলো, কিন্তু রাগ হলে উপায় নেই। ওরা যেরকম ছিল ওদের সাথে কথা বলাটাই একদম বেকার। সত্যি বলতে ভয় পাই। আমারটা ভীষণ রাগ হচ্ছে, একদম ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে থাকা। ওয়াইন, আমাদের এখানে দাঁড়িয়ে থাকাটা উচিত হচ্ছে না। না জিমিন, বাদ দে। এখন তুই যদি যাস, তোর যে কি ক্ষতি ওরা করে দেবে তুই বুঝতে পারবি না। এসব করিস না রে, আর পড়াশোনা করতে এসেছি, এখন বাদ দে। পড়াশোনাকে ওরা করতে আসেনি। মানে দিনের পর দিন এই ধরনের কথা আমার একদম ভালো লাগে না। একদিন শুধু শুধু মিটিয়ে দেবো। ওরা কিন্তু এই বিষয়ে কথা বলছে, মানে বুঝতেই তো পারলে, কিন্তু ওরা কিন্তু সেইভাবে ওদের প্রতিবাদ জানাতে পারে না। এমন সময় হঠাৎ জাংকুক নামের একটা ছেলে সেখানে আসলো। আসলে জাংকুকটা বলতে পারে একদম মাফিয়া কিং। ওর উপরে তো আর বন্ধুরাও কথা বলতে পারে না। মানে জাংকুক যেই কথাটা একবার বলে সেটা যদি অন্য কোনো বিষয় নিয়ে কথা ওঠে তাহলে তো মানে যে কথাটা বলেছে তার মনে করে রক্ষা নেই, কারণ জাংকুক এ ধরনের একটা ছেলে। আরে বান্ধবীরা, তোমরা এখান দেখছি আলো বেগুনে চলছো, মানে লুচি বেগুনে ফুলছো। তোমাদের কি কিছু হয়েছে নাকি? আরে জাংকুক ভাই, তুই কি বলতো, সুগার না ওই জিমি নামের মেয়েটাকে অনেক ভালো লেগেছে। মানে প্রথমে চুল পছন্দ হয়েছিল, এখন পুরোটাই পছন্দ হয়ে গেছে। ও তাই নাকি? তা তুমি বলেন আমার বন্ধুর, কি বলবো, আমার বন্ধুটাই বলো। বল বন্ধু, বল তুই কি চাস? আমি তো অনেক কিছুই চাই, কিন্তু মুখ ফুটে কি এসব আর বলে নাকি? সবাই আছে না। একদম ঠিক, মুখ ফুটে এসব বলার কি ডাকবে, তাই না? তোমাদের বুদ্ধি আছে, তোমরা বুঝে নিয়েছো। জাঙ্কু কিন্তু এরকম অনেক কথা বলছিল, কারণ ওর বিরুদ্ধে তো কেউ কথা বলতে পারবে না। এমন সময় সেখানে হঠাৎ মানে ভার্সিটিতে একটা মেয়ে প্রবেশ করলো। মেয়েটা আসলে একদমই সাধারণ, তাকে দেখে হিংসা করার বা অন্য কিছু করার কোনো মানেই হয় না। সুন্দর কি সেটা ওরাই বলতে পারবে। আমার কাছে তো মেয়েটাকে বেশ ভালো লেগেছে। এই মেয়েটির নাম তে। ভার্সিটিতে নতুন ছিল, আজই তার প্রথম দিন, কিন্তু প্রথম দিনে তাকে পড়তে হলো জাংকুকের কবলে। মেয়েটি কিন্তু সোজা হেঁটে যাচ্ছিল, আর জাংকুক পেছন থেকে মেয়েটা অন টান দেয়। তাতে তে কিন্তু মানে জাংকুকের উপরে অনেকটা রেগে যায় এবং সাথে সাথে জাংকুকের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এদিকে তো পুরো ভার্সিটি একদম সম্পূর্ণ সবাই তাকিয়ে আছে ওইদিকে। আপনি এরকম করলেন কেন? অসভ্য এরকম কেউ করে? মানে আপনারা আপনারা আমার মনে টান দিলেন কেন? ও আচ্ছা, তাহলে তুমি এই সাহসটা দেখিয়ে দিলে। হ্যাঁ, তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? আপনার সাহস কি করে হলো? হ্যাঁ, আপনার সাহস কি করে হলো আমার অনুদান দেওয়ার? কি চান আপনারা? আপনাদের মতো ছেলেদের না আমার হাড়ে হাড়ে চেনা আছে। এই ধরনের ফালতু কথা না আমার সামনে বলে লাভ নেই। এই বলে কিন্তু তে একদম সেখান থেকে চলে যায়, আর কোনো ওরফে কথা বলানোর মতো সময় কিন্তু ওর নেই। অন্যদিকে জাংকুকও কিন্তু ভীষণই রেগে গেছে তের উপর। এই তোরা খোঁজ নে তো, এই ছেলেটার বিষয়ে মানে এই মেয়েটার বিষয়ে খোঁজ নে। ও সম্পূর্ণ কোথা থেকে এসেছে কি সবকিছু আমার জানা লাগবে। আরে জাংকুক, তুই কি বলছিস? মেয়েটা তো নতুন, মেয়েটা কি আমার চেনা আছে? কি বলছিস জন্য? তুই মেয়েটাকে চিনিস? কি নামের, কি কি এর পরিচয়? মেয়েটার নাম তে। এই তো কদিন কদিন আগে ভার্সিটিতে ফর্ম তুলে মানে কদিন আগে ভার্সিটিতে ভর্তি হওয়ার কথা ছিল, এখন কোন এক কারণে হয়তো বা এতদিন আসেনি। আর এই মেয়েটার বাসা বেশি দূরে নয়, আমি যেখানে থাকি তার আশেপাশেই। মেয়েটাকে আমি আগেও দেখেছি। শুনেছি নাকি 2 বছর আগে এর বাবা মার একমাত্র মেয়ে ছিল, তোর বাবা মা নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেই জন্য মেয়েটা এখন একাই আছে, অনাথ এক কথা বলতে পারিস। ও তাই নাকি? তা এর সাথে
আজকে, তাহলে তো আমার জন্য সুবিধার হলো। তুমি দেখে নিও। কি জানি বললে? এই আমার এই থাপ্পড়ের প্রতিশোধটা আমি নেব, আর এটার শোধ তোমাকে তোমার জীবন দিয়েই দিতে হবে। তো সেদিন ভালোই ভালোই কিন্তু ভার্সিটি কমপ্লিট হয়ে গেল। জাঙ্কুক কিন্তু সেদিন আর তের উপর কিছুই বললো না। তো ফিরে আসার সময় তে যখন আসছিল, এমন সময় দৌড়াতে দৌড়াতে জিমিন মেয়েটি আসলো। হাই, আমি জিমিন। তুমি? ও তে, তাই না? হ্যাঁ, আমার নাম কোথা থেকে শুনলে? আরে তোমার নাম তো এখন সারা সারা ভার্সিটিতে হয়ে গিয়েছে। ছোট হোক বড় হোক, জুনিয়র সিনিয়র কেউই জাঙ্কুকের উপর কথা বলতে পারে না। আর মেয়েরা তো দূরেই থাক। আর তুমি কি না একদম ওর গালে থাপ্পড় বসিয়ে দিলে। সত্যি নিজের সাথে আমার প্রতিশোধ চাও নিয়েছো। জাঙ্কুক, ওই ছেলেটার কথা বলছো? না, আমি তো ঠিকই করেছি। আমার জায়গায় অন্য কেউ হলে এরকমই করতো। ও কিভাবে আমার মেয়েদের অনুটানে? বিষয়টা তো সেন্সিটিভ বলছে যেত যদি আমি আজকে এরকমটা না করতাম। আর প্রথম প্রথম এসেছি, আমি কখনো ভাবিনি যে ঢুকে এই ধরনের কোনো কিছু শিকার হবো। অবশ্যই সেজন্যই কি এই ভার্সিটির এরকম অবস্থা। কেউই তো আসতে চায় না জাঙ্কুকের ভয়ে। জাঙ্কুক এই থাক, ওর কথা আপাতত বাদ দাও। কিন্তু যাই করো না কেন, তুমি কিন্তু অনেক ভালো কাজ করেছো। তুমি বেশ স্ট্রং মনে হয়। খুব একটা না, যতদূর মানে শিখে রেখেছি। আমার বাবা আগেই বলতো এই বিষয়ে। আমার বাবা আগে থেকে সতর্ক করতো। এখন করে না? এখন কি বিদেশে থাকে, মানে বাইরে থাকেন নাকি? আরে না, আমার বাবা মা এই 2 বছর হলো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমি একাই থাকি। ওহো, আমি অনেক দুঃখিত। আমি না বুঝতে পারিনি। তাহলে তো আমি আর তুমি ফ্রেন্ড হতে পারি, তাই না? হ্যাঁ, সে তো অবশ্যই। ফ্রেন্ড কেন হবো না? তো তে আর জিমিন কিন্তু ফ্রেন্ড হয়ে গেল, কারণ জিমিনের আসলে এই ধরনের একটা বান্ধবীর অনেক দরকার ছিল। তো এভাবে কিছুদিন কিন্তু ঠিকঠাক গেল। জাঙ্কুক সেদিন কোনো একটা কাজে ক্যাচতে গিয়েছিল। জাঙ্কুক কি জানি একটা কাজ করছিল মোবাইলে। তো কিছুক্ষণ পর একজন ওয়েটার এলো, মানে জিজ্ঞাসা করার জন্য। হ্যালো স্যার, আপনি কি কিছু খাবেন? হ্যাঁ দাঁড়াও, আসলে আমি তে। ও, তুমি তাহলে এখানেও? আপনি আপনি এখানে কি করছেন? আরে দাঁড়াও দাঁড়াও, চলে যাচ্ছে কেন? আমার অর্ডার নেবে না? হ্যাঁ তাড়াতাড়ি বলুন, আপনি আপনি কি খাবেন? দাঁড়াও দাঁড়াও, সুবরে মিয়া ফলে একটু তুমি কি ভালো করে দেখতে তো দাও যে কোন পার্সোনালিটি নিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়েছিলে। আপনি এসব কি বলতে চাইছেন? তাড়াতাড়ি বলুন আপনি কি অর্ডার দিবেন। আমার অনেক সময় আও। জাঙ্কু কিন্তু তেকে একদম টেনে নিজের কাছে নিয়ে নিলে। এটা দেখে কিন্তু মানে তের ক্যাশার সবাই কিন্তু এরকমটা নজর রাখলো, এবং তের বস যে ছিল সেও কিন্তু দেখলো। সম্পূর্ণ তে একদম জাঙ্কুকে গায়ের উপর পড়ে গিয়েছে। আপনি ঠিক কি করছেন? ছাড়ুন বলছি। আমি কি তোমাকে আটকে রেখেছি? হ্যাঁ, অবশ্য আমার সামনে দাঁড়ানোটা না তুমি অনেক ভুল কাজ করেছো। ভবিষ্যতে আরো অনেক কিছু হতে পারে। তের কিন্তু জাঙ্কুকের এই ধরনের কথা একদম ভালো লাগলো না। ও কিন্তু সোজা উঠে সেখান থেকে চলে গেল। দ্বিতীয়বার কিন্তু ক্যাফেতে জাঙ্কুকের সামনে ও আর আসেনি। পরদিন ভার্সিটিতে জাঙ্কুক কিন্তু বরাবরের মতো ইউনহো আর সুগার সাথেই ছিল। আচ্ছা জাঙ্কুক, তুই সে অঙ্কের হোমওয়ার্কটা করেছিলি তো? আজকে কিন্তু স্যার আবার তোকে যদি ডাকে, তো ডাকুক না, আমি স্যারকে ভয় পাই। বলবো তো স্যার আমাকে ভয় পায়। সবকিছুই ঠিক আছে এখন, তাও একটা করে নিরাপত্তার জন্য করে রাখা ভালো না? আমার মনে হয় সোগা তুই আমাকে নতুন ভাবে দেখছিস নাকি? হ্যাঁ, তুই ভালো করে জানিস আমি জিনিসটা কি। অবশ্য তুই ঠিক কথা বলেছিস। দাঁড়া, এই যে হোক একটু এদিকে এসো তো। হ্যাঁ জাঙ্কুক, কি হয়েছে বলো? সবকিছুই ঠিক আছে, কিন্তু তুমি যে আমার জুনিয়র, তা একটু সালাম টালাম কিছু দিলে না নাকি? হ্যাঁ, এইসব ম্যানার্স কি তোমাকে এখন শেখাতে হয়? আসলে আমি একটা কাজ করছিলাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করতে বলে সালাম দেওয়া যায় না? আচ্ছা বাদ দাও, তোমার ভাগ্য জানার কথা তোমার সাথে কিছু করলাম না। এই যে তোমাকে এই খাতা আর এই পেন আর বই দিচ্ছি, এইগুলো হোমওয়ার্কটা আমার এখনই করে দাও। কিন্তু তুমি তো আমার বড় ভাইয়া, আমি তো তোমার টাইপের এই ধরনের অঙ্ক পারবো না। পারবে না মানে? বাসে কি ঘাস খাও তুমি? হ্যাঁ, এইটুকু
হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস শুনু, আমাকে তো ক্ষমা করা পোষায় না, দাঁড়া দেখছি। এই বলে জাঙ্কু কিন্তু উঠে দাঁড়ালো। মেন এটা দেখে কিন্তু ক্লাসের সবাই ভয় পেয়ে গেল, এমনকি ওই জেহপো। আর জাঙ্কু সোজা জেহপকে একটা থাপ্পড় মারতে গেল, তো এমন সময় কিন্তু ক্লাসে তে প্রবেশ করলো এবং জাঙ্কুকে হাতে আটকে নিল। ও ইস, তোমাকে আমি বললাম কিভাবে তে? আর এটা তুমি কি করেছো? আমার মনে হয় গতকালে থেরাপিটা তুমি ভুলে গেছো, তাই না? এই কামটা আপনি কি করেছেন? ও কি করেছে? ও তো জুনিয়র, আপনি টাইপের অঙ্ক কখনোই পারবে না, ছেড়ে দিন ওকে। তাই নাকি? তো বেশ ভালো তো। জেহপ যাও। তো জেহপ কিন্তু জাঙ্কুকের কাছে যেতেই যাবে, এমন সময় কিন্তু জাঙ্কুক ওকে একটা লেগ মারলো, সবার সামনে কিন্তু পড়ে গেল একদম। আরে এটা কি করলেন আপনি? আস্তে আস্তে ওঠো তুমি, তোমার লাগেনি তো? না আপু, আমার লাগেনি, কিন্তু আপনার এরকমটা করা উচিত হয়নি। আপনি জাঙ্কুক ভাইকে চেনেন না? কিসের চেনা আছে? বাদ দাও ওর কথা, তোমার যদি কোথাও লেগে থাকে আমাকে বলো। না আপু, ধন্যবাদ, লাগেনি। তো এই বলে কিন্তু জেহপ সেখান থেকে চলে যায়। দেখেছো তে, তুমি বাদে সারা ভার্সিটি সবাই আমার চেনে, শুধু তুমি চিনতে একটু দেরি করেছো। তে কিন্তু এরকম প্রশ্নের কোনো অ্যানসার দিল না, তে কিন্তু সোজা সোজা সেখান থেকে চলে যায়। তো জাঙ্কুক কিন্তু আরো বেশি রেগে যায় তের এরকম আচরণে। অবশ্য রেগে বাকি, তের কপালে তো দুঃখ আছেই। তো সেদিন সবাই যখন ভার্সিটি শেষে চলে আসছিল, এমন সময় আচ্ছা জাঙ্কুক, তে যে তোকে এরকম কথা বলছে, মানে এইভাবে বলছে, তুই কিছু করবি না? এটা আমাকে বলতে হবে না, কি করি না করি দেখ তোরা। আমি শুধু এটাই বলতে চাই, তোরা তোদের নতুন ভাবিকে আবার স্বাগত জানানোর উপায় টুপায় খুঁজে রেখেছিস তো? সে তো যখন তখন হয়ে যাবে, তো তুমি আগে ভাবি বানিয়ে নাও না, সেটাও যখন তখন হয়ে যাবে, চাইলে এখনই হয়ে যেতে পারে, তুই চিন্তা করিস না। কে? তোমাকে তো আমি দেখে নেবই, আর এখনই। এই বলে কিন্তু জাঙ্কুক সোজা গেল। তো একটা কথা বলে রাখি, সেদিন কিন্তু হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছিল, মানে বলতে গেলে অনেকটাই কাদা ছিল। তো তে কিন্তু সেই জায়গাতে যাচ্ছিল, এমন সময় জাঙ্কুক থেকে তেকেও একটা ল্যাং মারলো। তো তে কিন্তু একেবারে কাদায় অবস্থা খারাপ পড়ে গিয়ে এমন সময় সেখানে দৌড়াতে দৌড়াতে ওয়াইন চলে আসে, তে আরেকটা ফ্রেন্ড। আস্তে, তে ওঠো, লাগেনি তো তোমার কোথাও? এগুলো পরিষ্কার করতে হবে, ওঠো ওঠো আস্তে। ওয়াইন, তুই এরকম আস্তে কথা বলছিস কেন? আর আপনি এরকমটা কি করলেন? এটা কেন করলেন আপনি? তে থাম, এসব এখন বলিস না, তুই ওঠ, এসব কথা বাদ দে। ওয়াইন, কিন্তু কেন? আমি কি এসব বাদ দেবো? ওরা আমাকে এভাবে ফেলে কেন দিল? আমি কি করেছি ওদের এখন? তো এমন সময় কিন্তু ওয়াইন অনেকবার তেকে নিষেধ করলো, কিন্তু তে কিন্তু ওয়াইনের কোনো কথা শুনলো না। এখন জাঙ্কুক থেকে বোঝানোর জন্য ওয়াইনের চুল কিন্তু একদম খুলে দিল, আর এটা কিন্তু ওয়াইনের অনেক খারাপ লাগলো। বাট কি, এটা তো প্রতিদিনেরই কাজ, তাই সেরকম একটা প্রতিবাদও করলো না। সেরকম কি বলছি, একটু প্রতিবাদ করলো না, কারণ কি প্রতিবাদ করবে? ও জানে যে এটা কোনো ঠিক হবে না। দেখেছো তে, সবাই কিন্তু আমার বিষয়ে জানে, তোমার ফ্রেন্ড। এখন যা যতদূর বলছি তুমি শুধরে যাও। শুধরে যাবে, কিন্তু আপনি এখন কি চাইছেন? হ্যাঁ, আমি কি করব? এবার কাজের কথায় আসলে তাহলে এতদিন পর, ঠিক আছে তাহলে বলেই দি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি? আপনি পাগল হয়ে গিয়েছেন? এটা কোনোভাবে সম্ভব না। ওয়াইন, চল এখান থেকে। হ্যাঁ তে, তাড়াতাড়ি চল, তোর ওদের পেছনে এরকম করে লাগাটা উচিত হচ্ছে না। দেখ ক্লাসটা কিন্তু তুই অনেক বেশি ভুগবি, এসব কিন্তু করিস না। তে কিন্তু এর কোনো জবাব দিল না, অন্যদিকে কিন্তু জাঙ্কুক বলতে থাকলো, ওয়াইন, তোর বান্ধবীকে একটু ভালোভাবে বুঝিয়ে দিও যে আমি কি জিনিস, নাহলে তোর বান্ধবীর কপালে কিন্তু অনেক দুঃখ আছে। অবশ্য সে এটা স্বীকার করলেও আর না করলেও। তো ভেবে কিন্তু দিনের পর দিন কেটে যায়। যত যাই করুক না কেন, তে যত প্রতিবাদ করুক না কেন, সো যত প্রতিবাদ করছে তত কিন্তু ওর এরকম বোলিং এর সংখ্যাটা বেড়ে যাচ্ছে, বিশেষ করে জাঙ্কুকের কাছ থেকে। কেননা তোরা কিন্তু বুঝতেই পারছে জাঙ্কুক যেভাবে হোক তেকে নাজেহাল করেই ছাড়বে। তো এভাবে ভার্সিটির 2 মাস কেটে যায় এই এরকম একইভাবে। যত প্রতিবাদ জানাও তত শাস্তি আরো বাড়বে, ব্যাস এটাই হলো তের এখন জীবনের নিত্য সহচর। তো সেদিন এমন একটা ঘটনা ঘটলো, তের সাথে কিন্তু মূলত প্রায় সেদিনও জাঙ্কুকের ঝগড়া লেগেছিল। ঝগড়া বলতে জাঙ্কুক তো ঠিক ঝগড়া দেখে না, তের কিন্তু একেবারে আর সহ্য হচ্ছিল না জাঙ্কুকের এই ধরনের টর্চার। ওর কিন্তু সহ্যের সীমা একদম ছাড়িয়ে গিয়েছিল। রাগের বশে কিন্তু তে সেদিনও জাঙ্কুককে একটা থাপ্পড় মেরেছিল।
এটা কিন্তু আর জাঙ্কুকে আর সহ্য হলো না। জাঙ্কুক তুই ঠিক আছিস তো? দেখ ভাই তুই ওর পেছন ছেড়ে দে। ওই মেয়েটা সেরকম মেয়ে না তুই যেরকমটা ভাবছিস। ও সবার মতো সবকিছু সহ্য করবে না। কিসের সহ্য করবে না হ্যাঁ? ওরা সেই অবস্থায় করবো যেটা আমি আগের মেয়েটার সাথে করেছিলাম। কি তুই কি মেরে ফেলবি মেয়েটাকে? পাগল তুই? আমি কি বলেছিলাম আমি মেরে ফেলবো? না মারবো তো নাই, আগের মেয়েটাকে আর মারিনি। ও না হয় সুইসাইড করেছিল তাই। জাঙ্কুক পাগল হয়ে গেছে, মেয়েটা কিন্তু সেরকম না। আর তুই মেয়েটার তো বাবা মা কেউ নেই না? বাসায় একলা থাকে না? হ্যাঁ বাসায় একলাই থাকে, আমার যতদূর সম্ভব প্রতিবেশী ছাড়া ওর বাসা তো সম্পূর্ণ ফাঁকা। তাহলে তো থাপ্পড়ের প্রতিশোধ আজকেই নিতে হয়। তো যাই হোক, জাঙ্কু কিন্তু এই ধরনের কথা বলতে থাকলো। কিন্তু সেদিন আর ক্লাস করতে একটু ভালো লাগেনি, তাই কিন্তু ছুটি নিয়ে ও বাসায় ফিরে গিয়েছিল। তেজে তো আগে আগে বাসায় ফিরে এসেছিল। তো বিকেল বেলা হঠাৎ তের সাথে দেখা করতে তের মামা কাই আসে। কাই একটু পরিচয় দিয়ে দিই তোমাদের, কিন্তু সবারই মনে থাকে তের বাবা মা কিন্তু 2 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সো এখন কাই কিন্তু একদম অবিবাহিত ছিল। তের মামা হিসেবে কিন্তু এবার দায়িত্বটা তেরই নিতে হয়, মানে দায়িত্বটা তারই নিতে হয়েছে। তাছাড়া তের সেরকম চাচা বলতে কেউ ছিল না, চাচা চাচি কেউই ছিল না, একমাত্র একটাই মামা ছিল। তো কায়ের কিন্তু একটা বড় বিজনেস ছিল, তবুও তেকে কিন্তু তার একটু ভাগিদার করেনি। কারণ কায় এরকম একটা মাইন্ডের মানুষ ছিল, জাস্ট দেখতে হবে। তাছাড়া সেরকম আহামরি যে কি দেখবে সেরকমটাও না, জাস্ট মাসে যে একবার আসতে হবে সেটারও খামখেয়ালি। এই তো আজ এলো প্রায় 3 মাস পর। তোমার দরজা খুলতে এত সময় লাগে? এরকম দাঁড়িয়ে থাকা আমার পছন্দ না জানো তো। সরি মামা, আমি আসলে ওয়াশরুমে ছিলাম। হ্যাঁ সারাদিন তো ওয়াশরুমে থাকো, এখন সরো। এবারে কিন্তু কাই তেকে সরিয়ে সোফায় গিয়ে বসলো। এমন সময় তে এগিয়ে এলো। মামা আমার একটু টাকার দরকার ছিল। টাকা দরকার? এটা কেন? তুমি তো চাকরি করো, তাহলে তোমার তো টাকা লাগবে না। মামা আপনাকে কিসের চাকরি বলছেন? আমি তো মাত্র ক্যাফের একজন ওয়েটার। কিসের বা ইনকাম হয় ওখান থেকে আমার? আসলে সবকিছু বেতনটা তো সবকিছু ঠিকই ছিল, ওই আমার কিছু বই কেনার প্রয়োজন হয়েছিল। না না এসব বইটা তোমার লাগবে না, যা আছে ঠিকই তো আছে, আবার বলছে বই কিসের? তোমার এসব বইটা লাগবে না, যে বইগুলো আছে ওগুলো মন দিয়ে পড়ে এমনি ঠিক হয়ে যাবে। শুধু বই লাগবে মানে টাকা নেওয়ার ধান্দা না? যা হচ্ছে তোমার চলছে। ঠিক আছে মামা, আমি চালিয়ে নেব। তের মামা কিন্তু সাধারণত এই ধরনের একটা মানুষ ছিলেন। তের মুড এমনিই খারাপ ছিল, এখন কার সাথে ঝগড়া করার বা তর্কাতর্কিতে যাওয়ার তের কোনো মুড ছিল না, তাই সোজা যে এক কথায় তে মেনে নিল। কাই কিন্তু সেখানে বেশিক্ষণ দাঁড়ালো না, চলে এলো। শুধু খেয়াল রাখার কথা বলে কাই একটু খেয়াল রাখতো, তাও এটা আসলে খেয়াল রাখা বলে না। তো সেদিন প্রায় সন্ধ্যা হয়ে গেল, অনেকটাই সন্ধ্যা গভীর। এমন সময় হঠাৎ তের বাড়িতে আবার কলিং বেল বাজলো। আরে মামা তো চলে গেছেন, তাহলে এটা আবার কি? কিছু আবার মামা ফেলে যায়নি তো? হ্যাঁ হতে পারে, মামা ছাড়া এখন আর কি আসতে পারে। এইভাবে তে কিন্তু দরজা খুলতে গেল, বাট সেটা কিন্তু তার একদম ভুল ধারণা ছিল। সেখানে কিন্তু কাই ছিল না, ছিল জাঙ্কু। তে কিন্তু জাঙ্কুকে দেখা মাত্র ওর কিন্তু বোঝা হয়ে গিয়েছে যে হয়তো জাঙ্কুক এখানে কোনো একটা আজেবাজে কাজের জন্য এসেছে, তাই তে কিন্তু ওকে একদম তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো, বাট জাঙ্কুক কিন্তু অন্যদিক থেকে ঠেলতে থাকে। তো তে কিন্তু জাঙ্কুকে শক্তির কাছে পেরে ওঠে না। জাঙ্কুক তো দরজা ঠেলা মেরে একদম তেকে মাটিতে ফেলে দেয়। এখন ভেতর থেকে জাঙ্কুক ভেতর থেকে দরজা দিয়ে দেয়। আপনি এটা কি করছেন? আপনি এখন এখানে কি করছেন? আপনি এখানে এসেছেন কেন? আপনার বাসা ছিল কিভাবে? তো এত প্রশ্নের জবাব কি আমাকে এখনই দিতে হবে? একটু বসতে তো দাও। আপনি কি আমার কথার উত্তর দিন। আপনার বাসা ছিলেন কিভাবে? আমার এক বন্ধুর বাসা এখানে, তোমার বাসা চিনতে আবার সময় লাগে নাকি? আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিলাম, তো বললো যে আমার আরেক বান্ধবী আমার সুইটি তের একটা বাসা আছে এখানে, তো তোমার সাথে দেখা করতে চলে এলাম। তো আঙ্কেল আন্টি বলতে তো কেউ নেই তাই না? দেখুন আপনি কিন্তু এখান থেকে চলে যান। এভাবে এই সন্ধ্যার সময় আমার বাসায় আপনাকে কেউ দেখলে লোকজন খারাপ ভাববে। এই পাড়ার মানুষজন কিন্তু এরকমই। কিসের খারাপ ভাবার আছে তাই? হ্যাঁ আমি কিছু করছি নাকি? আমি তো জাস্ট তোমার সাথে একটু দেখা করতে এলাম। ওইভাবে যে ক্লাস থেকে চলে আসলে তো এটা কি তুমি ঠিক করলে? তাছাড়া দুবার আমাকে তুমি থাপ্পড় মেরেছো, এর প্রতিশোধ নেব না ভেবেছো? এবার কিন্তু জাঙ্কুকে এবার তার হাতটা একদম শক্ত করে চেপে ধরলো। সে কিন্তু অনেকটা ভয় পেয়ে গেল।
আপনি কি করছেন? ছাড়ুন, আমার ব্যথা লাগছে, ছাড়ুন। দেখুন এরকমটা করবেন না, আপনি এখান থেকে চলে যান। আমার মামা আপনাকে দেখে ফেলে সমস্যা। আমি তোমার বিষয়ে খোঁজ খবর নিয়েছি, তাই তোমার মামা চলে গেছে, এখন সে আর দেখতে আসছে না। আমি জাস্ট প্রতিশোধ নিচ্ছি, সেরকম কিছুই না। এর আগে অনেকগুলো মেয়ের সাথে এরকমটা হয়েছে, তাও তো আমি তোমার সাথে সেরকম কিছুই করিনি। এতদিনে যে তোমার সাথে এরকমটা করবো, তো তুমি তো আমাকে থাপ্পড় মেরে দিলে, তো তোমাকে তো আমার মারার সুযোগই হয়নি, তাই না? তে কিন্তু এই সুযোগে জাঙ্কুকে ধাক্কা মেরে দরজা খুলে বাইরে চলে গেল। জাঙ্কুকও কিন্তু তার পেছন পেছন চলে এলো। এমন সময় ওরা দুজনে ধরা পড়ে গেল মিসেস লিসার কাছে। আরে তে, তোমার ঘরে ছেলেটা, ও এ তো জাঙ্কু। তো তোমরা দুজন একসাথে ঘরে কি করছিলে? আন্টি আন্টি আমার কথা শুনুন। এ আসলে আসলে ঘরে জোর করে ঢুকে পড়েছে, আমি কিছু জানি না। জানো না মানে তুমি জাঙ্কুকের উপর দোষারোপ করছো? জাঙ্কুক তো ভালো, নিশ্চয়ই তুমি কিছু একটা করেছো। তুমি তো কদিন এসে এই পাড়ায় উঠে বসে রেখেছো, তাই না? বুঝেছি, বোঝা হয়ে গেছে আমার, দাঁড়াও। না আন্টি, আমি কি করব? আমি জানি না কিছু, আপনি কি বলতে চাইছেন? আমি সেরকমটা কিছু করিনি, আপনি ভুল বুঝছেন। লিসা কিন্তু এক প্রকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, তো লিসার কথাই কিন্তু সেখানে পাড়ার অনেকেই কিন্তু এসে জড়ো হয়েছে। সবাই যাই বলছে কিন্তু তেরই দোষারোপ করছে, এবং তে কিন্তু কিছু না বলে কান্না করতে থাকে। ও কিন্তু বুঝতে পারছে না যে এখানে ওর দোষটা কি করে হলো। জাঙ্কুক তো দাঁড়িয়ে হাসছে আস্তে আস্তে, কেননা জাঙ্কুকের তো সবকিছুই প্ল্যান, ও তো সবকিছুই জানে যে এই পাড়ার লোকজন কেমন। তো এমন সময় কিন্তু সেখানে তের মামা অর্থাৎ কাই এসে হাজির হলো, ওর কাছেও কিন্তু খবর পৌঁছে গিয়েছে। আর এখানে হচ্ছেটা কি? আর তে, তুমি তুমি কি করেছো? মামা আমি কিছু করিনি, আমি আসলে, এই তুমি থামো। মিস্টার কাই, শুনুন, এটা একটা ভদ্রলোকের পাড়া, ঠিক আছে? এখানে এরকমটা চলে না। যত দ্রুত সম্ভব তের এই ছেলেটার সাথেই তের বিয়েটা দিয়ে দিন, না হলে আমার তো পাড়ার একদম মান সম্মান খেয়ে ফেলবে। এরকম একটা কুমারী মেয়ে বাসে কখনো কেউ একা রাখে? কিন্তু করেছেটা কি তে? তে, এসব কি সত্যি? মামা এসব সত্যি না। এই জাঙ্কুক আমার ঘরে ঢুকে পড়েছিল, আমি ওকে ডাকিনি। চুপ, কিছু শুনবো না আমি, আর বোঝা উচিত ছিল। তুই তোর মার মতোই ওরকম। তে কিন্তু বড়দের মুখের উপর আর কোনো কথা বললো না। আহা আঙ্কেল, রিল্যাক্স, একটু শান্ত হন, এর উপর এভাবে রেগে যাবেন না। আপনি শান্ত থেকে আমি বিয়ে করে নিচ্ছি। আমি আপনাকে কখনোই বিয়ে করবো না, আপনার জন্য এত কিছু হচ্ছে। তে, তুমি থামো, এখানে তোমার সাথে কথা হচ্ছে না। এখন তোমার পরিচয়? আমি জিয়ন জাঙ্কুক, এই তের ভার্সিটিতে সেম ক্লাসেই পড়ি, সেম এজ। আপনি যদি চান আমি তাকে বিয়ে করব। আসলে আমার বান্ধবীর মতো তো, ওর মান সম্মান এরকম টানাটানি হবে এটা আমি চাই না। বেশ, তবে সেটাই হোক। আর তের ও কি বলছে এটা শোনা তোমার দরকার নেই, তাই তুমি বরং তাকে বিয়ে করে নাও। তো তোমার বাড়ির লোকজন কি কিছু বলবে? বাড়ির লোকজন না, আমার বাড়ি নিয়ে চিন্তার কিছু নেই, জাস্ট তেকে বিয়ে করলেই হলো। তাহলে ঠিক আছে, সবকিছু রেডি হয়ে গিয়েছে। মিস্টার কাই, আপনি এখন তের বিয়ের কথা ভাবুন, ঠিক আছে? আর হ্যাঁ, পরবর্তীতে যেন এরকম কিছু না হয়। এ বলে কিন্তু মিসেস লিসা সেখান থেকে চলে যায়। তাছাড়া পাড়ার সবাই কিন্তু চলে গেছে, কাইও কিন্তু চলে গেছে, বিশেষ করে তের এরকম বিয়ের আয়োজন করার জন্য। তে কিন্তু চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু বুঝলো না চোখের সামনে এরকমটা কিভাবে হয়ে গেল। কি হলো তে, অবাক হয়ে গেল তো? দেখো, বিয়েটা তো আমি করিয়ে নিলাম, এখন বিয়ের পরে টর্চার করলো না, একটু অন্যরকম হবে। কি ভেবেছো প্রতিশোধ আমি নেবো না তোমার কাছ থেকে? বিয়েটা আমি প্রতিশোধের জন্যই করছি। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তের কিন্তু আর কিছু বলার থাকে না, কারণ এখন বলে একদম ফাও বলা হবে, কেউ কিন্তু তের কোনো কথা শুনবে না। এভাবে কিন্তু তে আর জাঙ্কুকের বিয়ের বেশি দিন সময় লাগলো না, যত দ্রুত সম্ভব কাই কিন্তু বিয়েটা দিয়ে দিল। আর তারাই একটা কথা বলে রাখে, জাঙ্কুকের বাবা মা কিন্তু এখানে থাকে না, ওনারা থাকেন দেশের বাইরে। তাই জাঙ্কুক যে এরকম কিছু করে বেড়ায়, ওনার বাবা মা এই বিষয়ে কিছু জানেন না। বিয়েতে কিন্তু তের বান্ধবী বা কারোরই জানানো হলো না, মানে যত দ্রুত সম্ভব এমনি একটা কোর্ট ম্যারেজ করে ফেললো জাঙ্কুক আর তে। তো সেদিন রাতের বেলা জাঙ্কুক যখন ঘরে আসলো, কি হলো তে, কান্না করছো নাকি? মেকআপ তো উঠে যাবে, কান্না করছো কেন? আর তাছাড়া মেকআপ বেশি অল্প করেছো, কে সাজিয়ে দিয়েছে তোমাকে? ভেবেছিলাম আমার দ্বিতীয় বউটা অনেক গর্জিয়াস ভাবে সাজবে। আপনি এরকমটা কেন করলেন? আপনার আপনার উদ্দেশ্য কি এখানে?
আর আপনি আগের মেয়েটার সাথে কি করেছেন, কে ছিল সে, তার বিষয়ে তোমাকে ভাবতে হবে না। আর সে তো কবে সুইসাইড করে মারা গেছে। তোমাকে একটা জিনিস সতর্ক করে রাখি, সুইসাইড করলে না আমার বাসায় করবে না, নিজের বাসায় গিয়ে করবে। আর তোমাকে আমি সেটা সুযোগই দেবো না। তো সেই মেয়েটাকে তো আমার ভালো লাগেনি, তোমাকে আমার বেশ ভালোই লেগেছে। আমাকে আমাকে প্লিজ ছেড়ে দিন প্লিজ। আমি জানি এটা আপনি প্রতিশোধ নেওয়ার জন্য করেছেন, আমি অনেক দুঃখিত। আমি আর পরবর্তীতে আপনার সাথে এরকম কিছু করবো না। তুই কিন্তু এরকম অনেক কথা বলছিল, এখন জাঙ্কুকে কিন্তু এই ধরনের কথা শোনার একদম মরছিল না, তাই সে কিন্তু রাগের বশে তেকে একটা থাপ্পড় মেরে দিল। চুপ, একদম চুপ। এখান থেকে পালানোর কথাটা তুমি স্বপ্নেও ভাববে না, বুঝেছো? এখানে যে একবার চলে আস না, এভাবে না সে ফিরে যেতে পারে না। আসবে যদি নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। অবশ্য তুমি এসেছো আমার ইচ্ছায়। তুই কিন্তু জাঙ্কুকের উপর আর কোনো কথা বললো না, জাস্ট জাঙ্কুক কিন্তু ওকে মেরে সেখান থেকে চলে যায়। তের কিন্তু এই বিষয়টা অনেক খারাপ লাগে এবং সে ওখানে একা একা বসে বসে কান্না করতে থাকে। এভাবে কিন্তু আরো 1 মাস কেটে যায়। এতদিনে কিন্তু জাঙ্কুক প্রায় প্রতিদিনই তেকে মারধর করতো, কেননা বিয়েটি কিন্তু আসলে একটা প্রতিশোধের জন্য না, প্রতিশোধের একটা বিয়ে। সো এখানে জাঙ্কুকের একটাই কাজ, এতদিনের সমস্ত প্রতিশোধ তের থেকে একদম সুদে আসলে নেবে। তেরও কিন্তু আর কিছু বলার থাকলো না, কেননা কেউ কিন্তু তার কথা বিশ্বাস করে না, মানে করবে না, এটা কিন্তু বিয়ের আগে থেকেই জানা ওর। তো সেদিন রাতের বেলা তে কিন্তু একদম দম বন্ধ হয়ে আসছে সেই বাড়িতে। সো ওর বান্ধবী জিমিনের সাথে কথা বলছিল। কিন্তু এটা কিভাবে হলো তে? তুই তো একটু সতর্ক ছিলি, এইভাবে তোর সাথে কিরকম হতে পারে? তুই তো ভাবছিস তো আসছিস না, জাঙ্কুকে একা আসছে, ও আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না, আমাকে আটকে রেখে দেন, কিভাবে যাব? এখন কিছু একটা কর। আমি কি করব? তুই খুব বড় একটা জায়গায় ফেসে গেছিস রে, তুই কি তোর আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। তুই এরকমটা আমাকে বলছিস, আমি কিভাবে সতর্ক হব? আমি কি সতর্ক ছিলাম না? আর আমার কথা কেউ বিশ্বাস করলো না, তাহলে এখন কি করব? দেখ তুই চিন্তা করিস না, এক কাজ করতে বড় ছেলেদের পালিয়ে যা। তুই চালাক আছিস, পালিয়ে যেতে পারছিস না। আমি পালাবো? তুই পাগল হয়ে গেছিস? আমি যেখানে পারি না কেন, জাঙ্কুক আমাকে ধরে ফেলবে। তের এই ধরনের কথাবার্তা কিন্তু সামনে থেকে যে জাঙ্কুক শুনে ফেলেছে এটাতে খেয়াল করেনি। তো তে খেয়াল করা মানে তে কিন্তু খেয়াল করলো যে জাঙ্কুক তার দিকে আসছে। এখন জাঙ্কুক তের কাছ থেকে মোবাইলটা কেড়ে সোজা কিন্তু সেখানে ভেঙে ফেললো। জাঙ্কুক, এটা এটা কি করলে তুমি? এরকমটা কেন করলে? আরো অনেক কিছু বাকি আছে, তাই এতদিন তো তোমার সাথে আমি কিছুই করিনি, সবকিছুই নকল ছিল, কিন্তু তোমার সাথে যে এরকমটা করা যাবে এটা আমার বোঝা হয়ে গেছে। এখন দেখো আমি তোমার সাথে শুধু কি করি। না জাঙ্কুক, প্লিজ এরকমটা করো না, আমি অনেক দুঃখিত, আমি এই ধরনের কোনো কথা বলতে চাইনি তোমার নামে। তো জাঙ্কুক কিন্তু তের কোনো কথাই শুনলো না। ও তের উপর এতটাই রেগে গেল যে ভুলবশত মানে রাগে বসে জাঙ্কুক কিন্তু তের গলা টিপে ধরলো এবং তে কিন্তু অনেকবার ছাড়তে বললো। জাঙ্কুক কিন্তু তাকে একবারই ছাড়লো না। তো যতক্ষণ কিন্তু জাঙ্কুক রাগের বশে ছিল ততক্ষণ কিন্তু তের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে, কিন্তু আর একদমই শ্বাস নিতে পারছে না। হুট করে জাঙ্কুক যখন হুঁশে ফিরলো কিন্তু তে গলাটা ছেড়ে দিল এবং সাথে সাথে কিন্তু তে মাটিতে পড়ে গেল। আরে এটা আমি কি করেছিলাম? তে তে ওঠো, তে তুমি ঠিক আছো? তে প্লিজ কথা বলো। জাঙ্কুক কিন্তু এখন যত দ্রুত সম্ভব তেকে হসপিটালে নিল। এখন খবরটা জিমিন পেয়ে কিন্তু ও দ্রুত সেখানে চলে আসে। জাঙ্কুক, তে কোথায়? ওকে তুমি কি করেছো? ও এখন রুমে আছে, ডাক্তার আগে বেরো তারপরে। এটা তুমি অনেক খারাপ করেছো জাঙ্কুক, বেচারি ভয় পেয়েছিল, ওর কথা কেউ বিশ্বাস করে না। তুমি যদি তাকে ভালোবেসেই থাকো তাহলে ওর সাথে এরকমটা কেন করলে? জিমি তুমি এখন এসব আমাকে বলো না, ঠিক আছে? মূলত তুমি ওর সাথে কথা বলছিলে তাই না? তুমি এটা একদমই ঠিক করোনি জাঙ্কুক, তোমার এরকমটা করা উচিত হয়নি। এবার কি হবে? তো এমন সময় কিন্তু ডাক্তার বেরিয়ে এলে তার কথা কিন্তু জাঙ্কুক ভেতরে গেল। এখন যা শুনলো তের অবস্থা কিন্তু ভীষণই খারাপ। তে কিন্তু স্বাভাবিক একটুখানি জ্ঞান ফিরেছে, কেননা জাঙ্কুকের যে হাত আর যেভাবে ধরেছে বুঝতে পারছো তের অবস্থাটা কেমন ছিল। জাঙ্কুক কিন্তু মূলত কাজের জন্য খুবই খুবই অনুতপ্ত হয়ে গেছে। জাঙ্কুক যখন দ্রুত তের কাছে পৌঁছালো, তে তখন জাঙ্কুককে খেয়াল করে নিজের মুখ ঘুরিয়ে নিল। জাঙ্কুক এটা বুঝতে পারলো যে তে এটা কেন করলো। আমি অনেক দুঃখিত তে, আমি আসলে সত্যি তোমার সাথে এরকমটা করতে চাইনি, কিন্তু তে তুমি হয়তো ভেবেছো মানে আমি নিজেই বলেছি যেটা আমি প্রতিশোধের জন্য তোমাকে বিয়ে করেছি, কিন্তু আসলে না, তোমাকে নিশ্চয়ই আমার ভালো লেগেছে বলে এটা করেছি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এখন আমি চাই না যে তুমি আমার থেকে দূরে সরে যাও তে। এই ভয়ে আমি আজকে এই কাজ করেছিলাম, আমি অনেক দুঃখিত। জানি না এত কিছুর পরেও আমাকে তুমি ক্ষমা করবে কিনা, কিন্তু যদি পারো প্লিজ আমাকে ক্ষমা করে দিও তে।
তুমি কি বুঝতে পারছো আমার কথা? জাঙ্কুক, আমি তো তোমাকে এটা কখনো বলি না আমি তোমাকে ছেড়ে চলে যাব। তুমি যে আমাকে ভালোবাসো এটা তুমি তো নিজেও প্রকাশ করোনি, তাহলে সেই ক্ষেত্রে কি তোমার দোষ ছিল না? তুমি যদি আমার সাথে এরকমই করতে থাকো তাহলে তো আমি তোমাকে ভালোবাসতেই পারবো না। তুমি যদি নিজের আচরণটা পরিবর্তন না করো তাহলে কিভাবে হবে জাঙ্কুক? বিষয়টা তুমি বুঝতে পারছো তো? সে ভার্সিটি থেকে শুরু করে আজ অব্দি তুমি কি কি করনি বলো তো? তুমি যদি নিজেকে না সামলাতে পারো তাহলে কিভাবে হবে? বিষয়টা তো তোমাকেও বুঝতে হবে জাঙ্কুক। আমি বুঝতে পারছি তে সব দোষটাই আমার, সবটা দোষই আমার। আমি সবকিছু জানি। আমি জানি না এত কিছু জানার পর আমি কেন ভুলটা করে ফেলি। এটা আমার একটা সমস্যা। আমি এরকম করে ফেলি। কিন্তু তে প্লিজ, তুমি যতদিন আমার জীবনে এসেছো তারপর থেকে আমি বুঝেছি যে এতদিন যা করেছি জীবনের প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা ভুল আমি করেছি। তুমি একটা ভুলও করনি। তুমি আমার উপর প্রতিবাদ করতে এটা আমি সত্যি অনেক খুশি হয়েছি। প্রথম প্রথম তোমার উপর একটু রাগ হতো, তারপরে তুমি যখন এলে আমি বুঝতে পেরেছি তুমি ভুল নাও, ভুল আমি। প্লিজ যদি একটু পারো আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি এরপর থেকে এরকম আর একদম হবে না। সত্যি তো জানকো, এখন আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? আজ তো আমি মরতে মরতে বেঁচে গেলাম, কালকে যদি এরকম কিছু করো তে তুমি তুমি কি সত্যি এটা বলছো? এতদিনেও তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি। বিশ্বাস করার চেষ্টা করেছিলাম জানকো, তুমি তো করতে দাওনি। আমি তো একটা নির্ভরযোগ্য মানুষ পেয়েছিলাম। তুমি তো জানো 2 বছর আগে আমার বাবা মারা গেছে। মামাও সেরকম খোঁজ রাখে না। মামা তো আমি যদি মারা যাই মামার তো আরো ভালো হয়। মামা তো আমাকে কতবারই বলেছে যে বাবা মার সাথে মরতে পারলে না, সেদিন যদি গাড়িতে তুইও থাকতিস। কথা শুনেছি, কিন্তু তাতে বাকি। এই জীবনে বলতে গেলে তো আমার কেউই নেই, একমাত্র তোমাকে পেয়েছিলাম আমি। ভেবেছিলাম বিয়ের পর তুমি একদম ঠিক হয়ে যাবে, সবকিছু সামলিয়ে উঠতে পারবো। একজন নির্ভরযোগ্য মানুষ পেয়েছিলাম, কিন্তু সেরকম তো আর হলো না। ওটা তো তুমিই আমাকে মারতে বসলে। তোমারও না, আমার কোনো সমস্যা নেই। আর কি দেখার আছে বলো? ঠকিয়ে তো বিয়ে করলে আমায়। আমি সত্যি অনেক অনুতপ্ত। আমি অনেক দুঃখিত। প্লিজ আমার সাথে এরকমটা করো না। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। আমি তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে আর এরকম কিচ্ছু হবে না। এ মেনে নে, মেনে নে। জাঙ্কুক কিন্তু তোকে বলছে তুই যদি মেনে নিস পরবর্তীতে জাঙ্কুক কিন্তু আর ভার্সিটিতে এরকম গুন্ডামি করবে না। জিমিন, জাঙ্কুক সত্যি কথা বলছো তো? তাহলে তুমি ভার্সিটি থেকে সবার কাছে ক্ষমা চাইবে। তুমি বলো তুমি পা ধরে ক্ষমা চাইবো। আমি আমি আর এরকম করবো না। আমি সত্যি অনেক দুঃখিত। আমি সবার কাছে ক্ষমা চাইবো জিমিন, আমি অনেক দুঃখিত। জিমিন তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি সবার কাছে ক্ষমা চাইবো, সত্যি কথা বলছি। তাহলে তুমি আমাকে মেনে নেবে তো? তুমি যদি সত্যি এরকম করো তাহলে তোমাকে মেনে নিতে আমার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু হ্যাঁ পরবর্তীতে যদি এরকম করো তাহলে আমি কিন্তু সত্যি এই বিষয়টা আর সিদ্ধান্ত নেব না। এরকম বলো না তে। আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। এই বলে জাঙ্কুক তাকে জড়িয়ে ধরলো। জিমিনও খুব খুশি হলো যে অবশেষে জাঙ্কুক সত্যি গেল, তাও ওই তের মাধ্যমেই। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে।